গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি গঠন। পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা। আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। গত 16 বছরে যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে, তাদের তালিকা থাকবে। কোনো মাজারে হামলা বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, যান চলাচল বন্ধ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। কয়েকদিন বন্ধের পর সাভার ও গাজীপুরে সব পোশাক কারখানা চালু, কাজে ফিরেছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। অন্তহীন অভিযোগের পর স্বস্তির গল্প। শাহজালাল বিমানবন্দরে স্বল্প সময়ে মিলছে সেবা। খুশি যাত্রীরা, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে হয়রানি জিয়ে রাখার অভিযোগ। এবং পেছালো ফৌজদারি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ। প্রেসিডেন্ট নির্বাচনের পর হবে রায়। ভোটের তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কামালা হ্যারিস। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা গণভবন পরিদর্শনের পর সাংবাদিকদের তথ্য জানান। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। আন্দোলনের ঘটনালিপি, শহীদদের তালিকার পাশাপাশি জাদুঘরে গত 16 বছরে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদের তালিকাও থাকবে। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানান শিল্প গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। 16 বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন ৩ উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত 16 বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে
প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল রাজপথ। সকাল থেকে সমাবেশ করলেও দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এতে বন্ধ রয়েছে যান চলাচল। দাবি আদায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের স্লোগানে সরব রাজপথ। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তাদের। শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং বিভিন্ন সেক্টরে উন্মুক্ত করতে হবে। আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। তারা যদি সময় নির্ধারণ করতে চাই এর মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব, আমরা তাও রাজি আছি, কিন্তু আমরা দ্রুত ৩৫ দাবিটির প্রজ্ঞাপন চাই। ৩০ দাবি বাস্তবায়ন ছাড়া আজকে আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। ৩৫ প্রত্যাশীদের সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান তার। আমার যদি যোগ্যতা থাকে তাহলে ৪০ বছর বয়সে আমি চাকরি পেতে পারি। তাদের সাথে কথা বলুক সরকার, বলে এই ব্যাপারে একটা ভালো গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য সমাধান করুক। বয়সসীমা ৩৫ করার ব্যাপারে যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থাকার ফলে দেশে দক্ষ জনবল গড়ে উঠছে না বলেও মত দেন তারা। ১৯৯১ সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছিল। সে সময় মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। ৩৩ বছর পর মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩। তাই চাকরির আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা যৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। আল কাসির, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার আল কাসির। সেখানকার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও উত্তাল রাজপথ, আবারও উত্তাল শাহবাগ। আজকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজকে সকাল 11টায় তারা এখানে অবস্থান কর্মসূচি করবে, মহাসমাবেশ করবে। আমরা দেখেছি সকালে তারা জাতীয় জাদুঘরের সামনে এসেছিল এবং জাদুঘরের সামনে তারা সমাবেশ করেছে এবং সমাবেশ করার পর সেই সমাবেশ থেকে তারা শাহবাগ চত্বরে অবস্থানের ঘোষণা দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 1991 সালে ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছিল এবং সে সময় মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। 1991 থেকে আজকের 2024 অর্থাৎ এই 33 বছরে মানুষের গড় আয়ু কিন্তু বেড়ে ৭৩-এ গিয়ে দাঁড়িয়েছে। আর তাই শিক্ষার্থীরা বলছেন এই সময়ে এসে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিটি অবশ্যই যৌক্তিক। তারা আরও বিভিন্ন দাবি তুলে ধরেছেন, তারা যৌক্তিকতা দেখিয়েছেন। তারা বলছেন চাকরির বয়সসীমা ৩৫ করা হলে দেশে বেকারত্ব থাকবে না এবং এই দাবিতে তারা উপদেষ্টাদের বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপির প্রেক্ষিতে তারা বলছেন দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এখন তারা শাহবাগে অবস্থান করছেন। আমি সমন্বয়কদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিকেল ৩টা পর্যন্ত তারা শাহবাগে থাকবেন এবং এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা বারবার করে যে কথাটা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তাদের সঙ্গে যদি সরকারের অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা পরিষদ বা দায়িত্বশীল যারা আছেন তারা যদি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে অর্থাৎ ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে যদি যোগাযোগ না করেন বা কথা না বলেন তাহলে কিন্তু তারা আরও কঠিন কর্মসূচি দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটু বলতে চাই যে এই শাহবাগ চত্বর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হয়েছিল এবং সেই শাহবাগে আজকে ৩৫ প্রত্যাশীরা বসেছে। তো তারা দাবি আদায় করে দাবি নিয়েই ঘরে ফিরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর শাহবাগে। অন্তর্বর্তীকালীন সরকার যেন স্থির হতে না পারে, তারা যাতে সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশনে যারাই আসুক নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে বিএনপি মাথা নোয়াবে না বলেও জানান তারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়েই শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা।
নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। সেই জন্য আমি এই জন্য বলেছি, এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন, আমরা এই সরকারের সাথে আছি। এই সরকার যেদিনেই বিভিন্ন রাজনৈতিক দলের দাবি অনুযায়ী নির্বাচন দিবে, সেদিন পর্যন্ত আমরা তার সাথে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। নির্দেশ দিয়েছে আমরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলোর রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন। আর যেগুলোর রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছর পর মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। নিজস্ব ইউটিউব চ্যানেলে দীর্ঘ বক্তব্যে সাবেক এই সেনাপ্রধান বিদ্রোহ দমনে শুরুতেই র্যাবকে দিয়ে অভিযান পরিচালনা করলে এত অফিসার মারা যেত না বলে মন্তব্য করেছেন। একই সাথে তার অভিযোগ, বিদ্রোহ তদন্তে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো সহযোগিতা করা হয়নি।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তখনকার সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা আধা ঘন্টার বক্তব্যের শুরুতেই তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা করেন। জেনারেল মঈন জানান, আগে থেকে বিডিআর বিদ্রোহের কোনো কিছুই আঁচ করতে পারেননি তিনি। তবে শুরুতেই যদি র্যাবকে অপারেশনের অনুমতি দেয়া হতো তাহলে সহজেই বিদ্রোহ দমন সম্ভব ছিল। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। বক্তব্যের এক পর্যায়ে 111 সরকারের অন্যতম চরিত্র জেনারেল মঈন মন্তব্য করেন, গত 15 বছরে সরকারি দলের বক্তব্য ছাড়া প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। তার অভিযোগ, বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকারের তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি, এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। পিলখানার হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল মঈন নতুন করে তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তি দাবি করেন। আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটি বই লিখেছেন জানিয়ে শীঘ্রই তা প্রকাশের কথা জানান 111 সরকারের অন্যতম প্রধান চরিত্র মঈন ইউ আহমেদ। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও হাসিনা সরকার পতনের পর আমেরিকা থেকে মুখ খুললেন সাবেকেই সেনাপ্রধান। ব্যাংক আসতে শুনে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর আজ থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলোর না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এক সভা শেষে উপদেষ্টা বলেছেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার।
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশাকে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার বান্দরবানের লামায় মিলল সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বিপুল সম্পত্তির খোঁজ। ক্ষমতায় থাকাকালে প্রশাসনের সহায়তায় জালিয়াতি করে স্ত্রীর নামে কিনেছেন 100 একরেরও বেশি জায়গা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করেছেন আরও অন্তত 400 একর জমি। সরকার পতনের পর সম্পত্তি ফেরত পাওয়ার দাবি ভুক্তভোগীদের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। গাছগাছালিতে ঢাকা ছায়া ঘেরা বিশাল জমি, আছে ছোট ছোট কয়েকটি টিনশেড ঘর সহ বাংলো বাড়ি, একেবারে শুনশান নীরবতা। বান্দরবানের লামায় 500 একরের এই সম্পত্তির মালিক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরই ইউনিয়নে স্ত্রী ফজিয়া ইসলামের নামে ক্রয় করেন 100 একরের বেশি জায়গা, আর ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন আশপাশের অসংখ্য মানুষের জায়গা। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে যাতায়াতের জন্য রাস্তা, বৈদ্যুতিক সংযোগ, সীমানা পিলার, মাছের প্রজেক্ট, গবাদি পশুর খামার সহ তৈরি করা হয়েছে বাংলো বাড়ি। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জায়গা ক্রয়ের বিধান না থাকলেও প্রভাব খাটিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে স্ত্রীর নামে এসব জায়গার রেজিস্ট্রেশন করা হয়। ভূমি অফিসের রেকর্ড রুমে তার নামে রয়েছে অসংখ্য জায়গার জমাবন্দি। সম্প্রতি এসব জায়গার কাগজ দিয়ে নিজ নামে নিয়েছেন রাজার সনদ। ভুক্তভোগীরা জায়গা ফেরতের দাবি জানিয়েছেন। প্রভাব খাটিয়ে অনেক জায়গা দখল করতে পারি, 500 বছর 8 বছর আর আলদল কিছু করি নেওয়া পারি একদম আরা ফুল ওগি। আমরা চাচ্ছি আমাদের যে ক্ষতিগুলো করছে, আমাদের বা জায়গা জায়গা যেগুলো নিয়ে গেছে, আমরা এগুলো ফেরত চাই। এদিকে আইনগতভাবে জায়গা কেনার বিধান না থাকলেও ক্ষমতার প্রভাবে চাপে পড়ে সনদ দিতে বাধ্য হয়েছেন বলে জানান সরই ইউনিয়ন চেয়ারম্যান। যেখানে আমার ইউনিয়নের হোল্ডিং দেখাবে, হোল্ডিং অনুযায়ী আমরা দিতে পারছি। হোল্ডিং যখন আজকের না, এটা হোল্ডিংটা অনেক আগের ওনার নামে। তবে অবৈধ ও বেআইনিভাবে প্রশাসনের যে কর্মকর্তারা নিবন্ধনের কাজে জড়িত তাদের আইনের আওতায় আনার পরামর্শ আইনজীবীর। অবৈধ ভূমি ক্রয় বিক্রয় এবং রেজিস্ট্রেশন এবং নামজারির কাজে স্থানীয় প্রশাসনের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
2019 সালে তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালীন স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ক্রয় করেন 50 একর বেশি জায়গা। এরপর একে একে ক্রয় আর দখল করেন কয়েকশো একর জমি। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। শিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রপ্তানি বাড়তে থাকায় পুরো দমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। বছরের প্রথম 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং বেড়েছে 9%। একই সঙ্গে গত বছরের এই সময়ের তুলনায় পোশাক রপ্তানি বেড়েছে $1.5 বিলিয়ন মার্কিন। শখর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বছরের প্রথম 8 মাসেই চট্টগ্রাম বন্দরে 6.13% প্রবৃদ্ধি হিসেবে 21,58,000 কন্টেনার এবং 2.64% প্রবৃদ্ধি হিসেবে 8,25,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আমরা যেখানে 100-150 পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগোলের সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল, এখন সেটা প্রায় রেকর্ড আমাদের 5,100 পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে, যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড। বন্দরের পাশাপাশি 38 ধরনের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডেলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি 21টি অফডক। গত 8 মাসে 4,75,000 রফতানি কন্টেনার এবং 1,84,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা। মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি। অফডক মালিকদের সংগঠন বিগডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 7.29% প্রবৃদ্ধি হলো। আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে 31.41%। এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো। স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রফতানি। তো গত বছরের 8 মাসের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর $25.27 বিলিয়ন মার্কিন পণ্য রফতানি করেছেন গার্মেন্টস মালিকেরা। জুলাই আগস্টের ডেডলক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে, তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল। যখন এই দেশ স্বাধীন হলো আবার নতুন করে 5 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অফডকে ঘুষ গেছে, যার ধরুন অফডকের আউটপুটটা অনেকাংশে বেড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী 2,539টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরে স্বস্তির গল্প। অনেক কম সময়ে মিলছে সব সেবা। উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানান, নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। আর বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 1.5 দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে। আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ যেন
খুব স্মুথলি খুব দ্রুততার সাথে চলে আসে আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের কমার্স উপদেষ্টার তার পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নগর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 টাকা। সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বগতি প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারেও। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। আর বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও। মোটা জাতের প্যারিজা, বি28 ও স্বর্ণাপাত চালে কেজিতে 3 টাকা, আর সরু চাল জিরাশাল, নাজির ও কাটারি মিনিকেট কেজিতে 2 টাকা বাড়তি দরে বিক্রি করছেন মিলাররা। ভোক্তাদের অভিযোগ, কারসাজি করে অধিক মুনাফার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালের দাম 2 টাকা করে বাড়িয়েছে। আপনার মোটা চাল ছিল আপনার 56 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 58-60 টাকা কেজি। চালের দাম এবং কাঁচা তরকারি, সবজি এসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো। তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের। স্বর্ণাপাস ধান উঠবে আরও 2 মাস পরে। এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই, কিন্তু সেই চালটা কিন্তু 2 মাস আগে শেষ হয়ে গেছে। সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টর জমি থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহতদের দেখতে জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট অফ হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তিনি রাজধানীর আগারগাঁওয়ের এই বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন ডক্টর ইউনূস। আন্দোলনে আহত হয়ে 8 শিক্ষার্থী সহ এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 11 জন। এর মধ্যে মাথায় গুলি লেগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 4 জন গুরুতর রোগীরও খোঁজ নেন প্রধান উপদেষ্টা। ইনস্টিটিউটের পরিচালক সহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তনের জন্য দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদের দ্রুত সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। নেতাদের অভিযোগ, সরকার পতনের 1 মাস পার হলেও দুর্নীতিবাজ এবং দলকানা চিকিৎসকদের পুনর্বাসন করছে একটি মহল। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ডক্টর রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেন ড্যাব নেতারা। গত জুলাই দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনে সমর্থন দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যতিক্রম নয় চিকিৎসক সমাজও। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে নিজেদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন তারা। সরকার পতনের 3 দিন আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। একই জায়গায় শান্তি সমাবেশের নামে ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কর্মসূচি পালন করে অপর একদল চিকিৎসক, যাদের প্রায় সবাই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রকাশ্যে অবস্থান নেন ছাত্র জনতার ন্যায্য দাবির বিপক্ষে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। শুধু তিনিই নন, ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তা এখনও রয়েছেন বহাল তবিয়তে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্ন তোলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা সরকারি হাসপাতালে আহত ছাত্রদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে আপনারা জানেন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং বিভিন্ন হাসপাতালে ছাত্রলীগের পেটোয়া বাহিনী ও পুলিশ বাহিনী আহত চিকিৎসা কার্যক্রমে বাধার সৃষ্টি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোবেদ আমিন সহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা সহ 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। গত 16 বছরে বৈষম্যের শিকার চিকিৎসকদের যোগ্য পদ প্রদানেরও আহ্বান জানায় সংগঠনটি। বদলি হয়রানি ও মিথ্যা মামলায় গত 16 বছর অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছে। অনেকের চাকরিচ্যুত হয়েছে, নির্যাতনের কারণে অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তারপরও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডক্টর ইসলাম বাংলাদেশ ড্যাবের চিকিৎসক বৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেছে। দুর্নীতিমুক্ত ও গণমানুষের আস্থা ফিরে পেতে পুরো স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়, বরং তারাই জাতির দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। সকালে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার একটি মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা একথা বলেন। আলিয়া পদ্ধতি মাদ্রাসা, কওমি পদ্ধতির মাদ্রাসা, সালাফি তরিকার মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক আমার জানা মতে জঙ্গিবাদের সাথে যুক্ত নয়। এবং তৎকালীন বিগত গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কথা বলেছেন যে আমাদের গোয়েন্দা রিপোর্টে মাদ্রাসার ছাত্ররা এর সাথে যুক্ত নন। ভয়াবহ বন্যার পর ফেনীতে দেখা দিয়েছে নদী ভাঙন। সোনাগাজীতে তীর ভাঙনে ভিটে মাটি হারিয়েছে অন্তত 200 পরিবার। সেই খবর জানাতে সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদী এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা রয়েছি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের যে মজুপুর গ্রাম এবং সেই মজুপুরের গ্রামের যে পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া নদী, সেই নদীর তীরে রয়েছে। এবং আপনারা জানেন যে গত 20 আগস্ট থেকে ফেনীতে যে স্মরণকালের শতাব্দীর ভয়াবহ বন্যা, এই বন্যায় প্লাবিত হয়েছে পুরো ফেনী জেলা সহ আশপাশের অনেক জেলাও। সেই সাথে আমরা যে নদীটির যেখানে দাঁড়িয়ে রয়েছি মাথার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে লোকালয় ভাসিয়ে নিয়ে গেছে এবং মাথার উপরে যে পানি সেটা অবস্থান করেছিল প্রায় 4-5 দিন, যার কারণে কিন্তু এসব নদীর তীরের যে মাটিগুলো সেগুলো ভিজে নরম হয়ে গেছে। এবং সাম্প্রতিক সময় বন্যার পানি কমে যাওয়ার পর শুধু এই কালিদাস পাহালিয়ার এই মজুপুর এলাকার শুধু গ্রাম না, বিভিন্ন গ্রাম মাটি যখন নদীর পানি কমেছে তখন কিন্তু সেই নরম মাটি ভেঙে ভেঙে পড়ে লোকালয় বিলীন হচ্ছে। অনেকের বাড়িঘর, পাকা সড়ক, গ্রামীণ সড়ক, বিভিন্ন অবকাঠামো, মসজিদ, মন্দির এভাবে কিন্তু একের পর এক বিলীন হচ্ছে। অন্যদিকে মরার উপর খাড়ারগা হয়ে দেখা দিয়েছে যে ফেনী এবং যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরের যে ক্লোজার সুইচ গেটটি ছিল সেটি কিন্তু বন্যার প্লাবনে সকল ভাসিয়ে নিয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু সে সকল সুইচ গেট দিয়ে বা নদীর সে মোহনা দিয়ে, সাগরের মোহনা দিয়ে জোয়ারের পানিতে পানি উঠে উঠে কিন্তু সেই লোকালয় প্লাবিত হচ্ছে। অন্যদিকে প্রবল ভাঙন দেখা দিয়েছে। তার ফলে এই যে বন্যা পরবর্তী যে নদী ভাঙন সেটি কিন্তু ফেনীর যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া এবং কালিদাস পাহালিয়া নদী, অন্যদিকে রয়েছে যে মুসাপুরের যে নদীগুলো, প্রত্যেকটা নদী, ফেনীর ছোট নদী, বড় নদী, প্রত্যেকটা জায়গায় ব্যাপক ভাঙন দেখা দিয়ে শত শত বাড়িঘর এখন বিলীন হচ্ছে। আমরা দেখেছি যে এই যে আমরা কথা বলার চেষ্টা করব যে নবাবপুর ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান রয়েছে জহিরুল আলম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তার এই ইউনিয়নের প্রায় 5টি ওয়ার্ড রয়েছে এই নদী লাগোয়া এবং ভাঙনের যে কি পরিস্থিতি আমাদেরকে একটু বলবেন, এখান থেকে প্রতিকারের উপায়টা কি? আসলে সজল ভাই, আমার ইউনিয়ন নদী বেষ্টিত, আমার 5টি ওয়ার্ড এই কালিদাস পাহালিয়ার সাথে কানেক্টেড। এর মধ্যে অনেকগুলা ঘর বাড়ি আপনারা দেখেছেন নদীতে বিলীন হয়ে গেছে। শতাধিকের উপরে মানুষ এখনো আশঙ্কার মধ্যে আছে যে কোনো সময় তাদের ঘর বাড়িও বিলীন হওয়ার পথে। ধন্যবাদ। শুনলেন যে এখানকার জনপ্রতিনিধি জানিয়েছেন আসলে এর ব্যাপকতা অনেক। এখন পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি দ্রুত এই সকল ঘর বাড়ি হারা মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল আমার কাছে এখানকার বন্যা এবং পরবর্তী নদী ভাঙনের সবশেষ। বন্যার পর ফেনীতে নদী ভাঙনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। শুক্রবার সৌদি আরবের কুয়েত বর্ডারের কাছাকাছি সাফানিয়া নামক এলাকা থেকে
রিয়াদ যাওয়ার পথে গাড়ি উল্টেই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে দুর্ঘটনায় গাড়ির চালক ও এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। পর্ন তারকার ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান জানিয়েছেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই রায় ঘোষণা করা হবে। এদিকে ভোটের তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কামালা হ্যারিস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের আশা নিয়ে শতভাগ নিশ্চিত থাকলেও তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় চিন্তার ভাঁজ ছিল এই রিপাবলিকান নেতার কপালে। তবে তার এই দুশ্চিন্তা যেন কিছুটা কমল। 2016 সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। কথা ছিল চলতি মাসের 18 তারিখে সাজা ঘোষণা করা হবে। তবে এর আগেই নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জুয়ান মার্চান শুক্রবার রায় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী রায় দেয়া হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর 26 নভেম্বর। এই ফৌজদারি অপরাধ মামলায় গেল 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত। 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন করেন। তারা বলেন সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। শুক্রবার বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে সাজা হলে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলত। ফলে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান প্রচারণা শিবিরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালে ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপর একটি মামলার নতুন তথ্য প্রমাণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণভবনকে স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি গঠন, থাকবে আন্দোলনের শহীদদের তালিকা। আগামী সপ্তাহে কাজ শুরুর আশা, পরিদর্শন করলেন 3 উপদেষ্টা। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, যান চলাচল বন্ধ। এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।